পিকে টিউটোরিয়াল হাব চ্যানেলে আরেকটি নতুন ভিডিও আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলোই পরবর্তীতে আমাকে আরো এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে। তোমরা আমার আজকের এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তোমাদের মতো তারাও এই বিষয়ভিত্তিক ভিডিওগুলির মধ্যে দিয়ে উপকৃত হতে পারে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের আলোচিত অধ্যায় সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা, এই অধ্যায় থেকে আজকে আমি তোমাদের দুটো গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব, যার প্রথমটি হলো নববঙ্গ গোষ্ঠী বা ইয়ং বেঙ্গল বলতে কি বোঝো। হিন্দু কলেজের স্বনামধন্য শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও তৎকালীন সমাজে যে সমস্ত কুসংস্কারগুলি প্রচলিত ছিল তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য তার ছাত্রদের নিয়ে যে দল গড়ে তুলেছিলেন তা ইয়ং বেঙ্গল বা নববঙ্গ গোষ্ঠী নামে পরিচিত, আর তাদের দ্বারা সংগঠিত আন্দোলনকে বলা হয় নববঙ্গ আন্দোলন। এই নববঙ্গ গোষ্ঠীর যে সমস্ত গুরুত্বপূর্ণ সদস্যরা ছিলেন তারা হলেন রামতনু লাহিড়ী, রামগোপাল ঘোষ, রাধানাথ সিকদার, রসিককৃষ্ণ মল্লিক, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় প্রমুখেরা। এই নববঙ্গ গোষ্ঠী জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা, নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ প্রভৃতি ঘটনাগুলির তীব্র সমালোচনা করে এগুলোকে সমাজ থেকে দূর করার চেষ্টা করেছিলেন। তৎকালীন সমাজে প্রচলিত হিন্দু ধর্মের রক্ষণশীলতাকে তীব্র আক্রমণ করেছিল এই নববঙ্গ গোষ্ঠী। তারা প্রকাশ্যেই ব্রাহ্মণদের উপবীত ছিঁড়ে দিয়ে নিষিদ্ধ মাংস ভক্ষণ করে রক্ষণশীলতাকে চূর্ণ করতে চেয়েছিল। এই সময় 1828 খ্রিস্টাব্দে একাডেমিক অ্যাসোসিয়েশন নামে একটি বিতর্ক সভা গঠন করা হয়েছিল, যেখানে হিন্দু ধর্মের কুসংস্কার বিরোধী প্রচারের উদ্দেশ্যে এক পত্রিকা আয়োজন করা হয়েছিল বা সম্পাদনা করা হয়েছিল, আর এই সভার সেই মুখপত্রের নাম ছিল পার্থেনন। এছাড়াও এনকোয়ারার, ক্যালাইডোস্কোপ প্রভৃতি পত্রিকাও তারা প্রকাশ করেছিলেন। তবে ডিরোজিওর মৃত্যুর পর উপযুক্ত নেতার অভাব থাকার জন্য এই নববঙ্গ গোষ্ঠীর সদস্যরা বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। এছাড়াও কৃষক, শ্রমিক সহ সমাজের বৃহত্তর অংশের স্বার্থ সম্পর্কে এই নববঙ্গ গোষ্ঠীর কোনো কর্মসূচি না থাকার জন্য শহরকে কেন্দ্র করে ইংরেজি শিক্ষিত ব্যক্তিদের মধ্যে এই আন্দোলন সীমাবদ্ধ হয়ে পড়েছিল, যার ফলে এই নববঙ্গ গোষ্ঠীর আন্দোলন খুব একটা সফলতার মুখ দেখতে পারেনি। আরেকটা গুরুত্বপূর্ণ অংশ ইতিহাসের ক্ষেত্রে লালন ফকিরের অবদান। লালন ফকির বা লালন সাঁই ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন আধ্যাত্মিক বাউল সাধক, সমাজ সংস্কারক, দার্শনিক এবং মানবতাবাদী। তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল 19 শতকের ধর্ম এবং সমাজ সংস্কারের ক্ষেত্রে। তার ধর্ম, বর্ণ, গোত্র সহ সকল প্রকার জাতিভেদকে দূরে সরিয়ে রেখে এই লালন ফকির মানবতাকেই সর্বোচ্চ আসন দিয়েছিলেন। তার কাছে হিন্দু, মুসলিম সহ সমস্ত ধর্মই ছিল সমান শ্রদ্ধার, অর্থাৎ তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ধর্মের, সকল শ্রেণীর, সকল বর্ণের মানুষকেই সমান চোখে দেখতেন। তিনি কোনো বিশেষ ধর্মের রীতি পালনে আগ্রহী ছিলেন না। তার প্রতিষ্ঠিত আখড়ায় সব ধর্মের মানুষের জন্য ছিল অবারিত দ্বার, অর্থাৎ প্রত্যেকেই সেখানে আনাগোনা করত। আনুমানিক 2000 বাউল গানের রচয়িতা লালন ফকির তার গানগুলিতে সহজ সরল ভাষায় মানব জীবনের রহস্য, মানবতাবাদ এবং এক ঈশ্বরের উপাসনার কথা তুলে ধরেছিলেন, যা সকল শ্রেণীর মানুষকেই আকৃষ্ট করেছিল।
অত্যধিক সম্পদশালী জমিদার যারা দরিদ্র প্রজার শোষণ বা সমাজে মানুষে নানা কারণে ভেদাভেদের বিরোধিতাও তিনি করতেন। বঞ্চিত দরিদ্র মানুষ তার প্রতিষ্ঠিত আশ্রমে সবসময় সমাদর পেতেন। লালন শাহ ফকিরের গান এবং দর্শনের দ্বারা অনেক বিখ্যাত সাহিত্যিক মনীষীরাও প্রভাবিত হয়েছিলেন, যাদের মধ্যে অন্যতম ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম প্রমুখেরা। তার রচিত বিভিন্ন ধরনের সঙ্গীত এবং দর্শন নিয়ে আজও গবেষণা হয়ে চলেছে। লালন ফকির বা লালন সাইয়ের বিশ্বাস ছিল সকল মানুষের মাঝেই বাস করে এক মনের মানুষ। সেই মনের মানুষের কোনো জাতি, ধর্ম, বর্ণ বা লিঙ্গ ভেদ নেই। আর এই উদার আদর্শের দ্বারাই তিনি এক ব্যতিক্রমী ধরনের যুগপুরুষ হয়ে উঠেছিলেন। এরপর তোমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিধবা বিবাহ প্রচলনের আগে সেই বিধবা বিবাহকে চালু করার জন্য যে সমস্ত প্রচেষ্টাগুলি হয়েছিল সেই সম্পর্কে আলোচনা করব। বাংলার হিন্দু সমাজের ক্ষেত্রে যে সমস্ত ক্ষতগুলো ছিল অত্যন্ত ভয়ঙ্কর, তার মধ্যে অন্যতম ছিল বাল্য বিবাহ, কৌলিন্য প্রথা ইত্যাদি। আর এর ফলেই অল্প বয়সী মেয়েদের বেশি বয়সের পুরুষের সঙ্গে বিবাহ দেওয়া এবং ফলস্বরূপ অগণিত বাল্য বিধবার আজীবন বৈধর্য যন্ত্রণা ছিল বাংলার ঘরে ঘরে এক পরিচিত ছবি। এই ছবিকে পুরোপুরি বদলে দেওয়ার চেষ্টা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কিন্তু তার সেই চেষ্টা শুরু হওয়ার আগেও এই বাল্য বিধবাদের বৈধর্য যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য চেষ্টা শুরু হয়েছিল, কিন্তু তা ছিল খুবই সামান্য। সেই সমস্ত ঘটনার কথা বলতে গেলে প্রথমেই বলা যায় ঢাকার দেওয়ান রাজবল্লভ আনুমানিক 1756 খ্রিস্টাব্দে তার বিধবা শিশুকন্যার আনুমানিক 8 বছর পুনরায় বিবাহ দেওয়ার চেষ্টা করেছিলেন, যা নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র এবং তার অনুগামী পণ্ডিতদের বিরোধিতার জন্য শেষ পর্যন্ত সফল হয়নি। রামমোহন রায় বিধবা বিবাহ সমর্থন করে কিছু বলেছেন বা লিখেছেন এমন কোনো প্রমাণ না পাওয়া গেলেও তার প্রতিষ্ঠিত 1815 খ্রিস্টাব্দে আত্মীয় সভায় বিধবা বিবাহের পক্ষে আলোচনা করা হতো। আবার নব্যবঙ্গ গোষ্ঠীর সদস্যরা 19 শতকের 30-এর দশক থেকে জ্ঞানান্বেষণ, বেঙ্গল হরকরা, বেঙ্গল স্পেকটেটর, ফ্রেন্ড অফ ইন্ডিয়া প্রভৃতি পত্রিকায় বিধবা বিবাহের পক্ষে সোচ্চার মতামত প্রকাশ করে থাকতেন। এছাড়াও ব্রাহ্ম সমাজের প্রথম সচিব এবং পণ্ডিত আচার্য রামচন্দ্র বিদ্যাবাগীশ বিধবা বিবাহকে সমর্থন করে বক্তব্য রেখেছিলেন। দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে তত্ত্ববোধিনী গোষ্ঠীর সদস্যরা এবং হিন্দু কলেজের ছাত্ররা একত্রে বিধবা বিবাহের পক্ষে জোরালো মতামত দিয়েছিলেন। তবে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, সুহৃদ সভা প্রভৃতি সংগঠনগুলি বিধবা বিবাহের পক্ষে মত প্রকাশ করেছিল। আর এই সমস্ত চেষ্টার জন্যই পরবর্তীকালে বিদ্যাসাগরের সক্রিয় আন্দোলনের পথ অনেকটাই প্রস্তুত করে দিয়েছিল এ কথা বলা হয়ে থাকে। আজকে আমি তোমাদের এই 3টে গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশন গুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে। ধন্যবাদ।